সবাইকে শুভেচ্ছা ফাংশনের আমাদের আজকের ক্লাসে ফাংশন মডার্ন ম্যাথমেটিক্স এর প্রাণ। আমি আগেও ফাংশনের মৌলিক ধারণা নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম, কিন্তু সেখানে ফাংশনের লেখচিত্র এবং ফাংশনের বিভিন্ন বৈশিষ্ট্য, লেখচিত্রের বৈশিষ্ট্য, কিভাবে আমরা গ্রাফগুলি ড্র করতে পারি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় নাই। এরপর আমাদের ফাংশন রিলেটেড পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলি আছে সেগুলি আমরা সলভ করেছি। আজকের এই টপিকটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, আবার অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি ফাংশন ভালোভাবে বোঝো, তুমি অনেক ভালো ক্যালকুলাস করতে পারবে। তুমি অনেক ভালো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারবে। তুমি যদি ফাংশন ভালো বুঝো, তুমি অনেক ভালো গ্রাফ ড্র করতে পারবে। এবং তুমি যদি ভালো গ্রাফ ড্র করতে পারো, গ্রাফ থেকে তুমি ডোমেইন রেঞ্জ বের করতে পারবে, গ্রাফ থেকে তুমি ঢাল বের করতে পারবে, তুমি এরিয়া ভলিউম বের করতে পারবে। কাজেই ফাংশনের ডিটেলস একটি আইডিয়া সবার জন্যই অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমাদের ইন ফিউচার আমাদের ইঞ্জিনিয়ারিংকে ভিজুয়ালাইজ করতে বা ম্যাথমেটিক্সকে ভিজুয়ালাইজ করতে ফাংশন সাহায্য করবে, গ্রাফ সাহায্য করবে। দ্যাটস ওয়াই এই কনসেপ্টটি আমাদের জন্য অনেক বেশি পরিমাণ কোর। হয়তো পরীক্ষায় এখান থেকে আমাদের সরাসরি কোনো প্রশ্ন আসবে না, কিন্তু যে এই ফাংশন পারবে সে ১০০ তে ১০০ আনসার করতে পারবে এবং সে তার সম্পর্কে কনফিডেন্ট থাকবে। সে যদি অ্যালজেব্রিক্যালি ডোমেইন রেঞ্জ বের করতে না পারে, সে গ্রাফ থেকে বের করতে পারবে। কাজেই এই চ্যাপ্টারের কনসেপ্টটি আমাদের জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা এখানে ফাংশনের কিছু ইতিহাস সম্পর্কে জানবো। এরপর আমাদের যুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশনের রূপান্তর, যেটিকে অড ইভেন ফাংশন বলে থাকে, ফাংশনের পরিবর্তনশীলতা, বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন, দেন জিওমেট্রিক্যাল রিফ্লেকশন, জ্যামিতিক প্রতিফলন, এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে, আধুনিক কোন ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রয়োজনে ফাংশনকে ব্যবহার করে থাকি সে সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব আজকের ফাংশনের আমাদের এই ক্লাসটিতে। ফাংশনের ইতিহাস এবং বিবর্তন খুব সংক্ষেপে যদি বলা হয়, আমাদের ১৬৭৩ সালে জার্মান গণিতবিদ গটফ্রিড লাইবনিজ সর্বপ্রথম বক্ররেখার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে ফাংশন শব্দটি ব্যবহার করেন। যদিও এর অনেক আগের থেকেই মানুষ ফাংশন নিয়ে কাজ করেছে, ফাংশন সম্পর্কে তাদের আইডিয়া ছিল এবং ফাংশনের ধারণা ব্যবহার করে বিভিন্ন ধরনের ইকুয়েশন সলভ করা হয়েছে। এবং আমরা বর্তমান আধুনিক যে ফাংশনের রূপটি ব্যবহার করি, y is equals to f of x হিসেবে লিখি, এই রূপটি ১৮ শতকে গণিতবিদ লিওনার্দো দা অয়লার সর্বপ্রথম চিহ্নের আকারে এটির পরিবর্তন করেন এবং আধুনিক সংজ্ঞার পথ দেখান, এবং যা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আমরা এরপর অযুগ্ম ফাংশন এবং যুগ্ম ফাংশন, ইভেন ফাংশন এবং অড ফাংশন এই ধারণাটিতে চলে আসি। আমরা এখানে দুইটি গ্রাফ দেখব। মনে করি আমাদের এফ অফ এক্স, খুব সিম্পলিফাইড কিছু ফাংশন দিয়ে আমি বিষয়গুলি বোঝানোর চেষ্টা করছি। আমরা একটি এফ অফ এক্স সমান এক্স ধরে নিলাম। এখন আমি যদি এই ফাংশনটির গ্রাফ ড্র করি, এটি একটি সরল রেখা হবে, মূলবিন্দুগামী সরল রেখা যার ঢাল ৪৫ ডিগ্রি। এখন এই গ্রাফটিকেই আমি একটু ভিন্ন ভাগে যদি লিখি, আমাদের এফ অফ এক্স ফাংশনটি এক্স এর বদলে আমরা শুধুমাত্র মডুলাস এক্স লিখেছি। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি হবে, এক্স এর যে ভ্যালুগুলির জন্য আগে আমরা এফ অফ এক্স এর ভ্যালুটি নেগেটিভ পাচ্ছিলাম, এখন সবগুলি ভ্যালুই আমরা হচ্ছে পজিটিভ পাবো।
তাহলে আমাদের ডান পাশের যে অংশটি ছিল সেটি একই রকম থাকবে, বাম পাশের পরিবর্তনটি হবে এইরকম। তাহলে আমরা অযুগ্ম ফাংশন বলতে সেই ফাংশনগুলিকে বুঝবো যেখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি বিষয়টি। আমাদের যদি এফ অফ মাইনাস টু এটিকে চিন্তা করি, এটির ভ্যালু হচ্ছে মাইনাস টু, এবং মাইনাস এফ অফ টু, এফ অফ ভ্যালু টু এর ভ্যালু হচ্ছে টু, ভ্যালু হচ্ছে মাইনাস টু। অযুগ্ম ফাংশনের জন্য আমাদের শর্তটি হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স। তাহলে আমাদের এই শর্তটি এখানে মেনে চলছে, দ্যাটস ওয়াই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। এটি একটি অযুগ্ম ফাংশন, এবং যুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমাদের এক্স এর পজিটিভ এবং নেগেটিভ দুটির জন্যই আমরা একই সেম ভ্যালু পাবো। অর্থাৎ আমরা বলতে পারি এই অযুগ্ম ফাংশন এটি হচ্ছে আমাদের এই যে ওয়াই অক্ষ রয়েছে, আমি একটু মার্ক করি, আমাদের এইখানে যে ওয়াই এক্সিস রয়েছে এই ওয়াই এক্সিস এর সাপেক্ষে আমাদের যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন গুলি এটি প্রতিসম, এবং আমাদের যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশনের ক্ষেত্রে পজিটিভ ভ্যালুর জন্য আমরা যে মান পাবো, নেগেটিভ ভ্যালুর জন্য একই মান পাবো। তাহলে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে যুগ্ম ফাংশনগুলি প্রতিসম, এবং এক্স অক্ষের সাপেক্ষে আমাদের অযুগ্ম, সরি, আমাদের মূল বিন্দুর সাপেক্ষে আমাদের যে এই অযুগ্ম ফাংশন বা ওয়ার্ড ফাংশন সেগুলি প্রতিসম হবে। আমাদের কিছু যুগ্ম ফাংশনের উদাহরণ যদি আমরা দেখি, এফ অফ এক্স, আমরা যদি আমাদের কিছু যুগ্ম ফাংশনের উদাহরণ দেখি, সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার কজ এক্স প্রভৃতি হচ্ছে আমাদের যুগ্ম ফাংশন। এবং আমরা যদি ইভেন ফাংশনের কিছু উদাহরণ দেখি, যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন এবং অযুগ্ম ফাংশনের কিছু উদাহরণ দেখি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব সাইন এক্স প্রভৃতি হচ্ছে আমাদের যুগ্ম ফাংশন। তোমাদের জন্য প্রশ্ন, আমাদের সব ফাংশনই কি অড ইভেন ফাংশন হবে, বা যদি হয় তাহলে তোমার আনসারটি কমেন্ট করে ব্যাখ্যা করে আমাদেরকে জানাবে। এরপর রয়েছে আমাদের খণ্ডিত ফাংশন বা প্রতিসম। আমরা যদি একটি ফাংশনকে টুকরো টুকরো অংশে ভাগ করে ফেলি এবং আমাদের ডোমেইন বা ইনপুটের ভিন্ন ভিন্ন সমীকরণ দ্বারা সেটি গঠিত হয়, তাকে আমরা খণ্ডিত ফাংশন বা পিসওয়াইজ ফাংশন বলতে পারি। যেমন আমরা যদি এভাবে চিন্তা করি, একটি ফাংশন এক্স এর মান 1 থেকে বড় হলে সেটি হবে এক্স প্লাস 1, এবং এক্স এর মান 1 থেকে ছোট হলে এটি হবে এক্স মাইনাস 1। সেক্ষেত্রে আমাদের ফাংশনটি হবে একটি খণ্ডিত ফাংশন বা পিসওয়াইজ ফাংশন। আমাদের
পরমাণের ক্ষেত্রে যে ফাংশনটি মডুলাস এক্স, সেটিও একটি পিসওয়াইজ ফাংশন। এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারবো যে মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো, আর মডুলাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন ইকুয়াল, শুধুমাত্র লেস দেন ইকুয়াল হবে এখানে জিরো। তো আমাদের মডুলাস যে ফাংশনটি আছে সেটিও একটি খণ্ডিত ফাংশন। এখন যদি গ্রাফের আমাদের কোনো একটা অংশ কোনো একটা অক্ষের সাপেক্ষে দর্পণের প্রতিচ্ছবির মতো দেখায়, সেটি হচ্ছে আমাদের প্রতিসম গ্রাফ। এক্ষেত্রে আমাদের এই গ্রাফটি ওয়াই অক্ষের সাপেক্ষে একটি প্রতিসম গ্রাফ। এরকম বিভিন্ন আমাদের প্রতিসম হতে পারে, এক্স অক্ষের সাপেক্ষে হতে পারে, মূলবিন্দু সাপেক্ষে প্রতিসম হতে পারে, বা আমরা একটা রেখার সাপেক্ষে প্রতিসাম্য তৈরি করতে পারি। এরপর রয়েছে আমাদের রেখা ও বক্ররেখার পরিবার, ফ্যামিলি অফ কার্ভস, অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পন্ন সরল রেখা বা বক্ররেখা, বিভিন্ন বক্ররেখা কিন্তু তাদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। অর্থাৎ একই ফ্যামিলির মেম্বার, তাদের মধ্যে যেমন কিছু কমন বৈশিষ্ট্য থাকে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা ডিফারেন্ট মানুষ, ঠিক তেমনি ভাবে আমাদের একই ধরনের সরলরেখা বক্রগুলোর ক্ষেত্রে, যেগুলি হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স, ফ্যামিলি অফ কার্ভের অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্যগুলি থাকে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট জ্যামিতিক বৈশিষ্ট্য সম্পন্ন সরলরেখার গুচ্ছকে সরলরেখার পরিবার বলে। যেমন y ইকুয়ালস টু mx প্লাস c, এখানে যদি আমাদের ধ্রুবক c পরিবর্তন করা হয় এবং সরলরেখার ঢাল m পরিবর্তন করা হয়, তবে তারা একই বিন্দুতে মিলিত হবে। আমরা বিষয়টিকে এভাবে দেখতে পারি। মনে করি আমাদের c এর ভ্যালু হচ্ছে এখানে 0, সেক্ষেত্রে আমাদের মূল বিন্দুগামী সকল সরলরেখা গুলি এই ফ্যামিলি অফ কার্ভের অন্তর্ভুক্ত, এই ফ্যামিলি অফ লাইন্স এর অন্তর্ভুক্ত হবে এবং এদের সাধারণ বৈশিষ্ট্য কি এই প্রত্যেকটি সরলরেখায় মূল বিন্দু দিয়ে যায়। একইভাবে আমাদের বক্ররেখার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এইখানের বৈশিষ্ট্য হবে যে এরা হচ্ছে সবাই মূল বিন্দুগামী, কেন্দ্র এটির মূল বিন্দুতে এদের ব্যাসার্ধ হচ্ছে ভিন্ন। আমরা একটু আমাদের সফটওয়্যারে দেখে আসি বিষয়টি কিভাবে কাজ করছে। আমরা এখন ডেমোস এই ওয়েবসাইটটিতে আসি। ডেমোস এই ওয়েবসাইটটির গ্রাফ এবং বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। যারা 9-10 আগে শর্ট সিলেবাস পড়ে এসেছো, আমরা কিন্তু গ্রাফ অঙ্কন করি নাই, বা হচ্ছে আমাদের গ্রাফ অঙ্কন করার এই অভ্যাসটি নাই। এটা বাংলাদেশের স্কুল কলেজ টোটাল সিস্টেমে আমাদের গ্রাফ বা ভিজুয়ালাইজেশন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না। সেক্ষেত্রে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই হাতে কলমে গ্রাফগুলি ড্র করার চেষ্টা করবে। অন্তত যদি হাতে কলমে গ্রাফগুলি ড্র করতে নাও পারো, সেক্ষেত্রে এখন অনলাইনে অনেক সফটওয়্যার আছে, যেমন হচ্ছে ডেসমোস, এই সফটওয়্যারটি খুব ভালো। তারপর হচ্ছে জিওজেব্রা, এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে তোমরা গ্রাফগুলির বৈশিষ্ট্য সম্পর্কে দেখে নিবে। তো আমি যেটি বলছিলাম ফ্যামিলি অফ গ্রাফস এর বিষয়ে, আমরা এখানে দেখি যে ফ্যামিলি অফ লাইন্সে আমি f of x is equals to x, এটি আমাদের মূল বিন্দুগামী একটি সরলরেখা যেটির ঢাল 45 ডিগ্রি। এখন আমি আরেকটা ফাংশনকে চিন্তা করি যেখানে আমাদের c এর মান 0, f of x is equals to 2x, তাহলে এটা একই ফ্যামিলি অফ লাইন্স বলে। এই যে দেখো, মূল বিন্দু বা অরিজিন দিয়ে এটি যাচ্ছে। এখন এখানে
তুমি যে আমাদের কনস্ট্যান্টটি আছে এখানে 2 এর বদলে 3, 4, 5, 4.5, 2.3 যাই কিছু দাও না কেন, এটির বৈশিষ্ট্যই হচ্ছে এটি আমাদের মূল বিন্দুগামী হবে। একইভাবে আমি বৃত্তের ক্ষেত্রে যেটি দেখিয়েছিলাম যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই বৃত্তটি কেন্দ্র মূল বিন্দুগামী। এখানে যদি আমরা এটির বৈশিষ্ট্য দেখি, আমি এখানে আর এর মান প্রথমে 3 দিলাম, তাহলে 3 স্কোয়ার 9। এটি আমাদের একটি বৃত্ত যার কেন্দ্র রয়েছে মূল বিন্দু 0, 0 তে। একইভাবে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10, এটা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না, দুইটা মার্চ করে গেছে, আমি একটু ভ্যালুটা বাড়িয়ে দিই 15। দেখো একই দুইটা বিন্দু যাদের কেন্দ্র একই, এদেরকে বলা হয় কোইনসেন্ট্রিক সাইকেল এবং এরা একই ফ্যামিলি অফ কার্ভের মধ্যে পড়ে। একইভাবে আমরা আরো কিছু গ্রাফ দেখতে পারি, যেমন y is equals to, আমরা যদি x, এরপর y is equals to x স্কোয়ার, y is equals to x কিউব, এইরকম গ্রাফগুলি চিন্তা করি, এখানে সবগুলি গ্রাফই আসলে মূল বিন্দুগামী, সবগুলি গ্রাফই মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই y is equals to x to the power n, এই ফ্যামিলি অফ কার্ভস এর কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা x is equals to 0 এই বিন্দু দিয়ে যায়। আমরা তাহলে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তাহলে এখান থেকে আমরা ফ্যামিলি অফ লাইন্স এবং ফ্যামিলি অফ কার্ভস সম্পর্কে আইডিয়া পেলাম। এই আইডিয়া থেকে আমরা যেটি করতে পারি, আমরা y is equals to x to the power 100 এই গ্রাফটি অ্যাজিউম করতে পারি যে এই গ্রাফটির বৈশিষ্ট্য কি হবে। কারণ x to the power 100 এটি যদি আমরা ভ্যালু বাই ভ্যালু বসাতে চাই, এটি করা অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমরা যদি ফ্যামিলি অফ কার্ভস এর বৈশিষ্ট্যগুলো জানি, সেক্ষেত্রে আমরা গ্রাফগুলির কনস্ট্রাকশন কিরকম হবে সেটি অ্যাজিউম করতে পারবো, গ্রাফগুলির বৈশিষ্ট্য আমরা বলতে পারবো। এরপর রয়েছে আমাদের বহু চলক বিশিষ্ট ফাংশন। আমরা এতক্ষণ পর্যন্ত যে ফাংশনগুলি ব্যবহার করেছিলাম সেখানে আমাদের দুইটি চলক ছিল, এক্স এবং ওয়াই, যেখানে এক্স ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একইভাবে আমাদের দুই চলকের ফাংশন হতে পারে, এখানে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটিকে আমরা জেড হিসেবে লিখতে পারি, তাহলে এটি হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। একইভাবে আমাদের 5টি চলকের ফাংশন হতে পারে, 10টি চলকের ফাংশন হতে পারে, এবং এদেরকে আমরা 3D প্লেনে বা ত্রিমাত্রিক তলে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল, তাপমাত্রা বা স্থানিক পরিমাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কোনো ফাংশন যদি একাধিক স্বাধীন চলকের মানের উপর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আমরা একে বলবো বহু চলক বিশিষ্ট ফাংশন। আমরা এখন বহু চলক বিশিষ্ট ফাংশনের লেখচিত্র কেমন হয় সেটি একটু দেখার চেষ্টা করব। এখানে আমাদের একটি ফাংশন আছে z is equals to x plus y, খুব সিম্পল একটি ফাংশন। এখানে এটি আমি ড্র করেছি জিওজেব্রাতে, তোমরা এখানে এটি ড্র করে দেখতে পারো। এটি আসলে একটি প্লেন। তো আমাদের দুই চলকের ফাংশন, এটিকে আমরা 2 ডাইমেনশনে আঁকতে পারি। 3 চলকের ফাংশনকে আমাদের 3 ডাইমেনশনে আঁকতে হয়, যেখানে এক্স ওয়াই জেড তিনটি এক্সিস থাকে। একইভাবে 4 চলক হলে তখন আমাদের একটি ত্রিমাত্রিক, এই চতুর্মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা চতুর্মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কনস্ট্রাকশন করতে পারি না। একইভাবে আমাদের যত ভ্যারিয়েবল বাড়তে থাকে, আমাদের ডাইমেনশন বা মাত্রাটি তত বেশি পরিমাণ বাড়তে থাকে। তাহলে তখন ম্যাথমেটিক্সটি আসলে কিভাবে কাজ করে, বা সেই সময়ের ম্যাথমেটিক্সটি আসলে কি হয়, সেখানে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটি কি হয়, এটি জানার জন্য ম্যাথমেটিক্স এর একটি অ্যাডভান্স ব্রাঞ্চ রয়েছে, যেটিকে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা, যেখানে আমরা অ্যালজেব্রার মাধ্যমে আসলে এই জ্যামিতিক বৈশিষ্ট্যগুলি ডিল করতে পারি। কিন্তু সেটি সম্পর্কে আমাদের পড়ার আগে বা সেটি সম্পর্কে জানার আগে আমাদের 2 ডাইমেনশনের এবং 3 ডাইমেনশনের এই জ্যামিতিক বৈশিষ্ট্য গ্রাফগুলি জানা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট।
দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে গ্রাফগুলি পড়ার জন্য এত বেশি পরিমাণ গুরুত্ব দিচ্ছি। এবং লিনিয়ার অ্যালজেব্রা এটি শুধু ম্যাথমেটিক্সেরই ইম্পর্টেন্ট পার্ট নয়, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এটির অনেক বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন রয়েছে। আমাদের মেশিন লার্নিং থেকে শুরু করে যাবতীয় ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমাদের এই বেসিক লেভেল থেকেই জিওমেট্রি এবং অ্যালজেব্রার মধ্যে ভালো একটি কানেকশন বিল্ড আপ করাটা খুব বেশি পরিমাণ জরুরি। এখন আমি একটি মজার 3D গ্রাফ অঙ্কন করব। তোমরা দেখো গ্রাফটি দেখে চিনতে পারো কিনা আমি কি আঁকছি। আচ্ছা, এখানে আমাদের জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটির গ্রাফ যদি দেখো তোমরা, এটি একটি আসলে আমরা যে ঝালমুড়ি খাই সেই ঝালমুড়ির ঠোঙার মতো হয়েছে। কাজে এখানে তোমরা গ্রাফ থেকে খুব মজার মজার অনেক ফিগার জেনারেট করতে পারো। কাজে এই ওয়েবসাইট গুলোতে তোমরা একটু দেখবে যে গ্রাফ থেকে কিভাবে বিভিন্ন সুন্দর সুন্দর ফিগার জেনারেট করতে চাই। আমরা যদি কিভাবে গ্রাফ থেকে করতে পারি, চাইলে তুমি গ্রাফ দিয়ে বল আঁকতে পারো। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আছে। তো তোমরা আমাদেরকে জানাবে যে কোন ইকুয়েশন থেকে আমি গ্রাফ দিয়ে চাইলে এইভাবে, যেমন ঝালমুড়ির ঠোঙা এঁকেছি, এইভাবে বল আঁকা সম্ভব। আমাদের বহুচলক বিশিষ্ট ফাংশনের পর এবার আমরা চলে আসি আমাদের প্যারামেট্রিক ফাংশনের যে ধারণায়। যখন আমাদের কোনো একটা ফাংশনের স্বাধীন এবং অধীন দুইটি চলকই একই সঙ্গে অন্য একটি স্বাধীন চলক বা প্যারামিটার দ্বারা ডিফাইন্ড, তখন সেই ফাংশনটিকে আমরা প্যারামেট্রিক ফাংশন বলে থাকি। যেমন আমাদের এক্স এটিকে যদি আমরা আর কস টি এবং ওয়াই এটিকে আমরা আর সাইন টি এই আকারে লিখতে পারি, তাহলে আমরা এই ফাংশনটিকে বলতে পারবো প্যারামেট্রিক ফাংশন। আমাদের পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের সময় প্রবর্তনের সাথে একটি গতিশীল কণার অবস্থান জানার ক্ষেত্রে আমরা এ ধরনের প্যারামেট্রিক ফাংশনগুলি ব্যবহার করতে পারি। প্লাস আমাদের ম্যাথমেটিক্যাল কাজগুলির সুবিধার স্বার্থে আমরা অনেক ক্ষেত্রে প্যারামেট্রিক ফাংশন বা চলকে কনভার্ট করি। এরপর আসি আমরা ডোমেইনের ক্ষেত্রে আমাদের বীজগাণিতীয় প্রভাব, যে আমাদের যদি দুইটি ফাংশন থাকে। আচ্ছা, আমি গ্রাফ থেকে যদি হচ্ছে ডোমেইন রেঞ্জ বের করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রাফ থেকে খুব সহজে ডোমেইন রেঞ্জ বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের এক্স এর যে ভ্যালুগুলি ফাংশনের এক্সিস্ট করে, আমি যদি একটা ফাংশনের গ্রাফ হিসেবে চিন্তা করি, তাহলে মনে করি একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম। তাহলে এখানে আমরা এক্স অক্ষে একটা প্রজেকশন নিব এবং এক্স অক্ষের যে প্রজেকশন সেটুকুই আমাদের ফাংশনের ডোমেইন। একইভাবে আমাদের ওয়াই অক্ষের ফাংশনটির যে প্রজেকশন সেটি হচ্ছে আমাদের রেঞ্জ। এখন আমরা দুইটি ভিন্ন ফাংশন এফ অফ এক্স এবং জি অফ এক্স এর মধ্যে যদি কোনো বীজগাণিতিক অপারেশন করা হয়, তাহলে আমাদের যে নতুন ডোমেইনটি হবে সেটি হবে এদের যে ইন্টারসেকশন সেই সেটটি। এবং ভাগের ক্ষেত্রেও আমাদের একই নিয়ম, যদি এফ বাই এক্স ভাগ আকারে থাকে তবে ডোমেইন থেকে সেই মানগুলো বাদ দিতে হবে, যেটির কারণে আমাদের ভ্যালুগুলি জিরো হয়ে যাবে। এরপর আমরা আসি আমাদের স্থানান্তর, ট্রান্সলেশন। এটির আইডিয়াকে আমাদের লেখচিত্রের আকার পরিবর্তন না করে আমরা যদি একটা গ্রাফকে ডাইনে বায়ে উপরে নিচে শিফট করি, তাহলে আমরা এই ঘটনাটিকে বলবো ট্রান্সলেশন। আমরা একটু আমাদের গ্রাফ থেকে ভিজুয়ালাইজেশন থেকে দেখে আসি ট্রান্সলেশনের বিষয়টি কিভাবে কাজ করে। আমরা মনে করি আমরা খুব সিম্পল একটা গ্রাফ আঁকতে চাই, y is equals to x plus x। আমরা মনে করলাম y is equals to x একটা গ্রাফ। এখন আমি আরেকটি গ্রাফ চিন্তা করি,
y is equals to x plus 3। তাহলে এখন কি হচ্ছে দেখো, আমাদের x এর সাথে 3 যোগ করা হয়েছে। দ্যাট মিন্স আমাদের y এর ভ্যালুটা 3 ঘর আগিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে y এর 3 ঘর ট্রান্সলেশন হয়েছে, অর্থাৎ y এর ভ্যালুটা এখানে 3 অ্যাডভান্স, y 3 লিড করে আছে। এবং আমরা যদি দেখি আমাদের আগের যে গ্রাফটি ছিল সেই গ্রাফটি কমলা রঙের, এই গ্রাফটি আসলে 3 ঘর উপরে উঠে গেছে। কারণ আমরা y কে ট্রান্সলেট করেছি। একইভাবে আমরা যদি y is equals to x minus 3, এই গ্রাফটি কি হবে? এখন আমরা আমাদের ট্রান্সলেশন বা স্থানান্তরের আইডিয়া দিয়ে খুব ইজিলি বলতে পারবো এই গ্রাফটি হচ্ছে 3 ঘর নিচে নেমে আসবে। তো আমি গ্রাফটি এখন ড্র করি এবং দেখো তোমরা গ্রাফটি আমাদের এই সবুজ রঙের যে গ্রাফটি আছে সেটি 3 ঘর নিচে নেমে এসেছে। সো এইভাবে আমরা হচ্ছে ট্রান্সলেশনের আইডিয়া ব্যবহার করে একটি গ্রাফ থেকে আরেকটি গ্রাফ আঁকতে পারি। আমরা একটু যদি দেখি কিভাবে। মনে করো y is equal to sin x, এই গ্রাফটি আমি জানি। এখন আমি এই গ্রাফটি থেকে y is equal to sin x প্লাস 20 এই গ্রাফটি আঁকতে চাই। সেক্ষেত্রে তুমি জানবে যে আমাদের গ্রাফটি আসলে y এর ভ্যালুটি 20 ঘর আগিয়ে যাবে এবং এখানে আমাদের গ্রাফটি আসলে 20 ঘর উপরে উঠে গেছে বা অ্যাডভান্স হয়ে গেছে। একইভাবে আমরা যদি এখানে বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটি নিচে নেমে আসবে। ট্রান্সলেশন বা স্থানান্তর থেকে এখন আমরা চলে আসি রিফ্লেকশন বা প্রতিফলনের ধারণায়। কোন একটা নির্দিষ্ট অক্ষের বিপরীতে গ্রাফটির যখন প্রতিবিম্ব গঠন করা হয় তখন এটিকে আমরা বলি হচ্ছে রিফ্লেকশন। সো ইউজুয়ালি রিফ্লেকশনকে আমরা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দুর সাপেক্ষে ব্যবহার করে থাকি। আমি রিফ্লেকশন সম্পর্কে আগেই বলেছি, আমরা একটু গ্রাফ থেকে দেখে আসবো। আমাদের y is equals to x স্কোয়ার, এই গ্রাফটি আসলে y এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন। সো y এক্সিস এর সাপেক্ষে এটি যেহেতু প্রতিসম, এটি ডানে বামে দুটিতেই সেম বৈশিষ্ট্য পাওয়া যাবে। আবার আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, এটি একটি বৃত্ত, এটিকে চিন্তা করি। আমাদের বেগুনি রঙের এই যে বৃত্তটি আছে, এই বৃত্তটি আমাদের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষেও প্রতিসম এবং মূলবিন্দুর সাপেক্ষেও প্রতিসম। একইভাবে আমরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের গ্রাফ দেখতে পারি এবং কোন অক্ষের সাপেক্ষে সেটি প্রতিসম সেটি যদি আমরা জানি তাহলে আমরা অর্ধেক গ্রাফ কনস্ট্রাকশন করলে এটি থেকে বাকি অর্ধেক গ্রাফ কনস্ট্রাকশন করা সম্ভব। এরপর আমরা চলে আসি আমাদের রোটেশন বা ঘূর্ণনের ধারণায়। রোটেশন বা ঘূর্ণনের ধারণাটি আমাদের গ্রাফের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমরা যখন কোন একটা গ্রাফকে একটা নির্দিষ্ট পরিমাণ কোণে ঘুরিয়ে দিই এবং গ্রাফের আবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ঘূর্ণনের ধারণাটি ব্যবহার করে থাকি এবং আমরা এখানে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স প্রয়োগের মাধ্যমে 2D এবং 3D তে ঘূর্ণন সম্পন্ন করে থাকি। আমরা এখন একটু গ্রাফ থেকে দেখে আসি যে ঘূর্ণন কিরকম হতে পারে। আমাদের y is equals to 0 একটি গ্রাফ রয়েছে। এই গ্রাফটিকে আমরা যদি 30 ডিগ্রি ঘুরিয়ে দেই তাহলে আমরা এরকম একটি গ্রাফ পাবো। আমাদের সেম সরলরেখাটাই রয়েছে, কিন্তু আমাদের সেই সরলরেখাটি আসলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। একইভাবে আমি যদি এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশনটি হবে y is equals to x। আমি আগে ফ্যামিলি অফ লাইন্স এবং ফ্যামিলি অফ কার্ভস এর কথা বলেছিলাম। আসলে আমাদের এই ফ্যামিলি অফ লাইন্স এবং এই ফ্যামিলি অফ কার্ভ এইগুলি হচ্ছে ট্রান্সলেশন বা রোটেশন, ঘূর্ণন আমাদের
স্থানান্তর এই বিভিন্ন বৈশিষ্ট্য থেকে আসে। অর্থাৎ আসলে আমাদের মূল লাইনটি একই থাকে। আমরা যেমন এখানে এই লাইনটিকে ঘুরিয়েছি, ঠিক একইভাবে আমাদের ওই ফ্যামিলি অফ কার্ভস এর প্রক্রিয়ার ক্ষেত্রে এই লাইন বা হচ্ছে কার্ভ গুলিকে কখনো রোটেশন করা হয়, কখনো ট্রান্সলেশন করা হয়, কখনো আমাদের বিভিন্ন ধরনের সিমেট্রি তৈরি করা হয়। আশা করি আমাদের স্থানান্তর, প্রতিফলন এবং ঘূর্ণনের ধারণাটি গ্রাফের মাধ্যমে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপর আমরা আমাদের লেকচারের শেষ প্রান্তে এসেছি, সেটি হচ্ছে আমাদের ফাংশনের বিভিন্ন বহুমুখী বাস্তব প্রয়োগ রয়েছে। সেটি আমিও উল্লেখ করেছি প্রকৌশল এবং শব্দ তরঙ্গের ক্ষেত্রে। আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রভৃতি অ্যাক্টিভিটি এবং হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা প্রভৃতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাংশন জেনারেট করে থাকি, এবং আমরা হচ্ছে আমাদের ফাংশনগুলিকে সাইন এবং কোসাইন আকারে লিখে পর্যায়বৃত্ত আকারে ব্যবহার করতে পারি সিগন্যাল প্রসেসিং, ফুরিয়ার প্রভৃতি কাজের ক্ষেত্রে। এটি আমাদের অনেক বেশি পরিমাণ ইউজফুল হয়, এবং অর্থনীতি এবং বাজার মডেলের ক্ষেত্রে আমাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ লাভ এবং সর্বনিম্ন খরচ অপটিমাইজেশনের ক্ষেত্রে ফাংশন আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এআই এর ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ফাংশন গুলি থাকে, সিগময়েড ফাংশন বা রেইন ফরেস্ট অ্যালগোরিদম, বিভিন্ন অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের ফাংশন খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি রাখে। তোমরা চাইলে ক্যালকুলেটর এবং অনলাইন গ্রাফিক্স টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের ফাংশন ড্র করতে পারো, এবং এটি একটি খুব ফানি খেলা হতে পারে। আমি আগেই বলেছি যে সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আছে, তোমরা ইকুয়েশন একটি ফুটবল ড্র করবে। আমাদের ইকুয়েশন ড্র করার জন্য ডেমোস গ্রাফিক টুল এবং হচ্ছে জিওজেব্রা 3D ভালো দুইটি সফটওয়্যার আমি অলরেডি ইউজ করে দেখিয়েছি, এবং তোমাদের এমএস এবং ইএক্স রিজার যে ক্যালকুলেটরটি আছে সেখানে মড থেকে টেবিল 9 এ গেলে তোমরা এক্স এর রেঞ্জ নির্ধারণ করে দিয়ে ফাংশনের ভ্যালুগুলি পেতে পারো। সো তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা থাকে, তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং ফাংশন সংক্রান্ত আরো কি তোমরা জানতে চাও, তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তাহলে আমরা আরো অনেক বেশি পরিমাণ রিচ পেতে পারবো এবং আরো অনেক বেশি ডকুমেন্ট দিয়ে তোমাদের সমৃদ্ধ করতে পারবো। আমাদের পলিটিক গ্র্যান্ড মাস্টার এই চ্যানেলটিতে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের শিক্ষামূলক প্রচুর ভিডিও রয়েছে। পলিটেকনিকের বিভিন্ন ম্যাথ কোর্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্স, বিভিন্ন কোর্সের অনেক ভিডিও রয়েছে এবং প্রচুর কন্টেন্ট রয়েছে। তোমরা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে অনেক কিছু শিখতে পারো এবং অনেক কিছু জানতে পারো, এবং কোন কোন বিষয় সম্পর্কে তোমাদের আরো ভিডিও প্রয়োজন আমাদের কমেন্ট করে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে সামনের ক্লাসগুলিতে।